আসসালামু আলাইকুম। এই গল্পে হয়তো বা কিছু অশ্লীল কথা থাকতে পারে, তাই দয়া করে কেউ খারাপভাবে নিবেন না। চাকরিতে ঢুকেছি আজ প্রায় 9 মাস 17 দিন হলো। এর মধ্যে আব্বা আর মা আমাকে বিয়ে দিবে বলে উঠে পড়ে লেগেছে। আমি তাদের এত করে বলছি চাকরিতে সবেমাত্র ঢুকলাম, এর মাঝে আবার বিয়ে করা কেন লাগবে? তাদের কথা, এ বাড়িতে বউ লাগবে আর আমাকে তারা বিয়ে দিবে। তো আমি আজ সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে ডাইনিং টেবিলে সবার সাথে খেতে বসলাম। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, কেউ আমাকে খাবার তুলে দিতেছে না। মা, কি হলো? খাবার তুলে দাও। চুপ। ভাবি, তুমি দাও না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি তোর ঘরের বউ নাকি যে তোকে খাবার তুলে দেব? নিজেরটা নিজে নিয়ে খা, আমাকে হুকুম করবি না। এতদিন তো তুমি আর মা আমাকে খাবার প্লেটে তুলে দিতে, আজ কেন আমাকে নিজে নিতে হবে? এখন থেকে তোর খাবারটা তোকেই রান্না করে খেতে হবে। ভাবি, এটা কেমন কথা? তুমি এ বাড়ির বউ, তুমি তো সবার জন্য খাবার তৈরি করো, তাহলে আমার খাবার আমাকে কেন রান্না করতে হবে? আমি এই বাড়ির বউ, কিন্তু তোর বউ তো নই। আমি যদি রান্না করি আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি আর ননদের জন্য করব, তোর জন্য করব না। মা, এসব কি শুরু করে দিলে আমার সাথে? আর ভাবি এসব কি বলছে? ভাবি তো এতদিন সবার রান্না করে দিত। এখন থেকে তোর নিজের গায়ের কাপড়ও তোকে ধুতে হবে। আর সবাইকে বলছি, এখন থেকে শামীমের কোনো কাজ কেউ করবে না বলে দিলাম। কি এমন দোষ করলাম যার কারণে সবার থেকে আলাদা করে দিতে চাইছো বলো? বিয়েটা করে ফেল, তাহলে তোকে আর কষ্ট করতে হবে না, তখন নতুন ভাবে সব করবে। এখন কোনো বিয়ে করতে পারবো না, আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করব। আর মনে রেখো, হাতি পুষতে গেলে কলা গাছ থাকা লাগে। ফোড়া দিলে ফোড়ার মুখও দেয় আল্লাহ, সবার রিজিকের মালিক আল্লাহ। আর তুই তো এখন বেকার না, ভালো চাকরি করিস, ভালো বেতন পাস, তাতে কি তোর আর তোর বউয়ের চলতে কোনো অসুবিধা হবে? আমি এখন বিয়ে করব না। আর কোনো কথা না বলে খাবার দাও তো তাড়াতাড়ি। বড় বৌমা, সবার খাওয়া তো শেষ, বাকি খাবারগুলো রান্নাঘরে রেখে আসো। জি বাবা, যাচ্ছি। ভাবি আব্বার কথা মতো ডাইনিং টেবিল থেকে এক এক করে সব খাবার নিয়ে গেল। একবারও বলল না আমি খাবো কিনা। আচ্ছা আপনারা বলুন তো, চাকরির বয়স আমার এখনো 1 বছর হয়নি, অমনি বিয়ের কথা বলে। বিয়ে করলে যে আমার সব স্বাধীনতা শেষ হবে, সেটা কি তারা বোঝে না? আমার বিয়ে নিয়ে এত উঠে পড়ে লেগেছো কেন তোমরা? বড় ছেলের বিয়ে দিলাম আজ 5 বছর হলো, তাদের কোনো সন্তান হলো না। আমাদের কি ইচ্ছে করে না দাদা দাদি ডাক শুনতে, নাতি নাতির সাথে খেলা করতে? ভাবি গর্ভধারণ করার মতো তখন অবস্থা ছিল না বলে এতদিন হতে পারে নাই। আর ডাক্তার তো সেদিন নিজেই বলল বছরের মধ্যেই ভাবি মা হতে পারবে। অত কিছু বুঝি না বাপু, তুই বিয়ে করবি কিনা বল, আর বিয়ে না করলে তোকে বাড়ি থেকে বের করে দিব, এই বলে রাখলাম। আসলে আমার ভাবিকে ভাইয়া বিয়ে করে নিয়ে আসার পর ভাবি মা হতে ছিল না, তাই ভাইয়া একদিন ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার বলে গর্ভধারণ করার জন্য যতটুকু জায়গা দরকার ভাবির এখনো সেটা হয়নি, তাই কয়েক বছর অপেক্ষা করা লাগবে, তাহলে তিনি পূর্ণ গর্ভধারণ করতে পারবে। করব না বিয়ে আমি। তোর যদি কোনো পছন্দ থাকে বলতে পারিস, আমরা গিয়ে বিয়ের কথা বলে আসব। ভালো করেই জানো আমি কারোর সাথে কোনো সম্পর্ক করি না, আর কাউকে পছন্দ করি না। তাহলে বিয়ে করতে যাচ্ছিস না কেন? কিছুদিন যাক, তারপর করব। এত সময় আমার হাতে নাই। এমনিতেই অফিসে দেরি হয়ে যাচ্ছে, তার উপর আবার খেতে দেয় নাই, তাই বাধ্য হয়ে 5 গ্লাস পানি খেয়ে টিফিন বাটি না নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে এসে শুরুতেই বসের বকুনি খেলাম। শালার সকাল থেকে আমার কপালটা খারাপ, কি যে করি এখন। কোনো রকমে আবার কাজে মনোযোগী হলাম। দুপুরে সবাই খেতে গেল, শুধু আমি বাদে। আসলে আমি বাইরের খাবার খেতে পারি না। এই রে, কথা বলতে বলতে আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি। আমি শামীম। আমার পরিবার বলতে মা, বাবা, বোন, ভাইয়া, ভাবি সবাই আমাকে অনেক ভালোবাসে। কিন্তু শালার এই বিয়ের জন্য ইদানিং আমার সাথে সবাই খোঁচা মেরে আর রাগ হয়ে কথা বলে। অফিসের বাইরে এসে একটা ছোট দোকান থেকে 2টা সিগারেট নিলাম আর মোবাইল বের করে
ফেসবুক চালাতে লাগলাম, যদি ক্ষুধা কমে। আসলে সময়টা দ্রুত শেষ করতে চাচ্ছি আর কি। বস সবাইকে সন্ধ্যার মধ্যে ছেড়ে দিল, আমাকে সহ আরো 20 জনকে রাখলো। এমনিতেই ক্ষুধা লাগছে, তার উপর আজ নাকি 11টায় ছুটি আমাদের। কোনো রকম কাজ করতে করতে 11টা বাজালাম। তারপর ছুটি হলে বাসায় চলে আসলাম। এসে দেখি পুরা বাসা অন্ধকার। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট অন করে নিজের ঘরে গিয়ে দেখি সকালে যেমন করে ঘরটা অগোছালো করে রেখে গেছি ঠিক তেমনই আছে। তার মানে আব্বার কথা মতো সবাই চলছে। রাগ হয়ে ঘরের বাইরে এসে সবাইকে ডাকতে থাকলাম, কেউ বের হলো না। যখন বললাম আমি তোমাদের কথায় রাজি, আমি বিয়ে করব, অমনি পুরা বাসার লাইট জ্বলে উঠল আর সবাই যার যার ঘর থেকে বের হলো। বলছিলাম না ঠেলার নাম বাবাজি। যা হোক, তাহলে তো সুবুদ্ধি হলো। আমি টেবিলে খাবার দিতেছি, তুই হাত ধুয়ে খেতে আয়, বাকি কথা পরে হবে। যাক, তাহলে ছোট ভাইয়ার বিয়ে হচ্ছে, নতুন ভাবি পাবো একটা। আহা কি আনন্দ। বাবা যা, ফ্রেশ হয়ে আয়। যাক বাবা, বিয়ে করব বলে এত দরদ, আর সকাল থেকে কি কাহিনীটাই না করলো সবাই। এত করে যখন ডাকলাম কেউ শুনল না। বিয়ে করব এ কথা বলা মাত্র এত যত্ন, আমাকে আর স্বাধীনভাবে থাকতে দিবে না। তৃপ্তিমা, যতই তোর ছোট ভাইয়া রুমটা ঠিক করে দে আর সব ময়লা পোশাক ধুয়ে দে। আব্বার বলা শেষ হয়নি আর তৃপ্তি দৌড়ে আমার রুমে চলে গেল। কি আর করার, নিজের কাজ যেহেতু নিজেই করতে পারি না, আবার কেউ যেহেতু করে দিবে না, সেহেতু বিয়ে তো করাই লাগবে। কি বলেন আপনারা? ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আমার জন্য খাবার সাজিয়ে রেখেছে। আমি কাউকে কোনো কিছু না বলে যখন খাবার মুখে দিব তখন বাবা কোনো কথা না বলেই যে খাবার মুখে দিচ্ছ। কি বলবো আমি? ওমা, সে কি ছেলে দেখি, আবার বিয়ে করার কথা ভুলে গেল। রাজি আছি আমি বিয়ে করতে, তোমরা মেয়ে দেখো। আমরা অনেক আগেই মেয়ে দেখে রেখেছি। ওরে বাবা বলে, এরা আবার কবে মেয়ে দেখলো? তার মানে আমার সুখ নষ্ট করার পায়তারা করছে এরা। আমি কাঁদো কাঁদো ভাবে সবার দিকে একবার করে তাকালাম, যদি কারো দয়া হয় আমার উপর, কিন্তু না, কারো দয়া হলো না। আমার বন্ধুর একমাত্র ছোট বোন, দেখতেও মাশাল্লাহ, আর বড় কথা হলো মেয়েটা পরহেজগারি, তোর সাথে খুব মানাবে। আমার কথা বিশ্বাস না হলে মা আব্বাকে জিজ্ঞেস করে দেখ। আমি তখন তাদের দিকে তাকালাম। অয়ন যা বলছে একদম ঠিক বলেছে। মেয়েটাকে আমাদের সবার ভালো লেগেছে, অনেক ভালো একটা মেয়ে। আর হাতে সব কাজ জানে, বাংলাও জানে এবং আরবিও জানে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আর বেশি বেশি নফল রোজাও করে। ভাইয়া, ছোট ভাবি কিন্তু সেই দেখতে, আর তোর মনের মতো। এই এখনো ভাবি হয়নি। হয়নি, তবে এখন হবে। ঠিক আছে, তোমাদের সবার যেহেতু পছন্দ, সেহেতু আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। কালকে তাহলে আমাদের সাথে মেয়ে দেখতে যাচ্ছিস? কালকে তো অফিস আছে আমার। এতদিন থেকে চাকরি করিস, একদিনও কি ছুটি নিয়েছিস? শুধু কাজ আর কাজ। তোর বসকে ফোন দে, আমি কথা বলে ছুটি নেই। তারপর মা আমার কাছ থেকে ফোন নিয়ে একটু দূরে গিয়ে বসকে কি যে বলল, সাথে সাথে বস ছুটি দিল। বুঝলাম না এরকম রাগী আর খারাপ বস কেমন করে ছুটি দিল। খাওয়া শেষ করে নিজের ঘরে গিয়ে দেখি অনেক সুন্দর করে গুছিয়েছে তৃপ্তি। আর কোনো কথা না ভেবে দিলাম এক ঘুম। পরের দিন সকাল 10টায় বাসা থেকে বের হলাম মেয়ে দেখার উদ্দেশ্যে। প্রায় ঘন্টাখানিক যাওয়ার পর মেয়ের বাড়িতে চলে আসলাম। এসে দেখি সবকিছু রেডি করে রেখেছে, তার মানে এরা জানে আমি আসবো। হায়রে কপাল আমার। আমরা বসার পর সবার জন্য ঠান্ডা শরবত আর নাস্তা নিয়ে আসলো। আমি শুধু শরবত খেলাম, কারণ আমার গলা শুকিয়ে গেছে। এই প্রথম কোনো মেয়ে দেখতে আসলাম, নিজের জন্য তো, তাই। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসা হলো, কিন্তু এ কি, মেয়েটা দেখি বোরকা পরে এসেছে। হাই আল্লাহ, এ কোন কালা কাউয়ার সাথে আমার বিয়ে ঠিক করলো? মেয়েটা এসে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল, আর সবাই সালামের জবাব দিল। মেয়েটার কণ্ঠ দেখি হেব্বি সুন্দর। তারপর মেয়েকে আমার মায়ের কাছে এনে বসালো ভাবি। কিছুক্ষণ পর তৃপ্তি বলল, আব্বা, আঙ্কেল, আমার মনে হয় কি ভাইয়া আর ভাবিকে আলাদা কথা বলতে দেওয়া দরকার। ঠিক বলছো মা। ভাইয়া, ওর বন্ধু ভাবি আর মেয়েটা ভাবি আমাদেরকে জোর করে একটা ঘরে পাঠালো। ঘরে ঢুকে দেখি দেওয়ালে আয়াতুল কুরসি, কোরআনের আরো আয়াত, এক কথায় পুরা ঘরে ইসলামিক জিনিস। এক পাশে অনেকগুলো হাদিসের বই, কোরআন শরীফ, রেহেলের উপর পাশে তসবিহ আর জায়নামাজ। এটা আমার ঘর, আপনার কি পছন্দ হয়নি? না হওয়ার কি আছে? বর্তমানে এমন মেয়ে আর তার এরকম ঘর পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার। আমার নাম তো মনে হয় জানেন। সত্যি বলতে জানি না। আমার নাম সুপ্রিয়া।
আর আমি এবারে অনার্স ফাইনাল বর্ষের ছাত্রী, বাংলা নিয়ে পড়ছি। আর আপনার নাম তো শামীম, আর আপনি আমার ভাইয়ার বন্ধুর ভাই, আর একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। এত কিছু জানলেন কেমন করে? অনেক আগে থেকে আপনার সাথে আমার বিয়ের কথা চলছে, আর এর আগে আরো 3 বার আপনার বাবা মা এসেছিল, আর শেষবার যখন আসে তখন আমাকে আপনার বদলে আপনার মা আমাকে আন্টি পরিয়ে যায়। এত কিছু হয়ে গেছে আর আমি জানি না? কেন, আপনি জানেন না? সত্যি বলতে কিছুই জানি না। ও, একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলুন, কি কথা? আপনি কি কারোর সাথে বর্তমানে সম্পর্কে আছেন? নাউজুবিল্লাহ, এরকম কাজ আমি জীবনেও করি নাই। আর আমার নারীত্ব আমার স্বামীর জন্য রেখেছি। আমি সুপ্রিয়ার কথা শুনে মনে মনে অনেক খুশি হলাম। যাই হোক, আমার মতো সেও কারোর সাথে প্রেম ভালোবাসা করে নাই। আপনাকে কি দেখতে পারি? না, কেন? আমাকে একমাত্র আমার স্বামী ছাড়া কেউ দেখতে পারবে না। আমার সাথে তো আপনার বিয়ে হচ্ছে। বিয়ে হবে? বিয়ে তো আর হয়নি। এমনও তো হতে পারে কোনো কারণে বিয়ে হলো না, তখন আমার পাপের ভাগ কে নিবে? সুপ্রিয়ার কথায় যুক্তি আছে, তাই আর তাকে দেখার জন্য জোর করলাম না। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? মানুষ ওই মানুষকে কেন পছন্দ হবে না? আর যেখানে আমার পরিবার আমার ভালোর জন্য ভালো কাউকে পছন্দ করেছে, সেখানে আমি অপছন্দ করার কে? আমি এই মেয়ের সাথে এখন কোনো কথা দিয়ে পারবো না। যা বলার বা করার বিয়ের পর করব। কি বলেন আপনারা? সেখান থেকে দুজনেই নিচে চলে আসলাম। এসে শুনি আর 3 দিন পর আমার বিয়ে সুপ্রিয়ার সাথে। তাই ভাবি জোর করে আমার মুখে মিষ্টি ঢুকাই দিয়ে কংগ্রেচুলেশন জানালো। 3 দিন পর সব নিয়ম রীতি অনুযায়ী আমার বিয়ে হয়ে গেল। বউকে শ্বশুর বাড়ি থেকে আনার সময় সে কি কান্না! তার ভাই ভাবি মা বাবা চাচাতো মামাতো ফুপা ভাই বোনকে নিয়ে সে কি কান্না! বউ আমার সেদিনও তার মুখ ঢেকে রেখেছে, কেউ দেখতে পারে নাই। আমার বউয়ের কথা, আমার রূপ আমার স্বামী দেখবে, অন্য কেউ কেন দেখবে? তাই তো তেমন বিয়ের শপিংও করে নাই। আমার বাসাতে নিয়ে আসার পর ভাবি আর তৃপ্তি আমার বউকে আমার রুমে নিয়ে গেল। আমি আমার অফিস কলিগ আর আমার বন্ধুদের সাথে বাসার ছাদে গেলাম। ওরা তো এক একজন কত কি বলতেছে। বিড়াল কিন্তু সেইভাবে মারতে হবে। 1 বছরের মধ্যে যেন চাচা ডাক শুনতে পাই। আজ সারা রাত ঘুমাবি না, শুধু বউকে আদর করবি, সে তোকে আদর করবে। ওদের থেকে বিদায় নিয়ে আমি বাসর ঘরে ঢুকলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দুধের গ্লাসটা ধরুন, আর আপনি অর্ধেক খেয়ে বাকি অর্ধেকটুকু আমাকে দিন। বউয়ের কথা মতো তাই করলাম। আমি অর্ধেক খাওয়ার পর সে খেলো। যান, অজু করে আসুন, আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমি বাথরুমে গিয়ে উজু করে এসে দেখি বউ 2টা জায়নামাজ বিছিয়েছে, কিন্তু আমার ঘরে তো কোনো জায়নামাজ নাই। তার মানে সে তার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে। আমি নামাজ পড়ি, তবে আমার জায়নামাজ নাই। আসলে সবসময় মসজিদে নামাজ পড়ি আমি। তারপর 2 জন আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। তারপর বউ বিছানায় গিয়ে তার নেকাব খুলে ফেললো। এ আমি কাকে দেখতেছি? এ দেখি আসমানের হুট পড়ি। আল্লাহ এত সুন্দর করে কাউকে সৃষ্টি করে যার মাঝে কোনো খুঁত রাখে নাই। মাশাআল্লাহ। একটা কথা বলবো, রাখবেন? যাই বলবে তাই রাখবো। আমাকে আজকের রাতটা সময় দিবেন, যা করার কালকে করিয়েন। শুনে মনটা খারাপ হলেও তাকে আর আমি জোর করলাম না। হতে পারে আমাকে চিনতে চাই, যেহেতু 2 জন 2 প্রান্তের মানুষ। আবার এমনও হতে পারে সে আজ খুব ক্লান্ত। আপনার যদি ইচ্ছে জাগে তাহলে আপনি করতে পারেন, কোনো বাধা দিব না। কারণ ইসলামে বলা আছে, স্বামী যদি তার স্ত্রীকে কাছে পেতে চায়, স্ত্রী যদি রান্নার কাজেও ব্যস্ত থাকে, তাহলে সে কাজ পেলে স্বামীকে খুশি করতে হবে। সত্যি বলতে ইচ্ছা জাগলেও আপনার এমন মধুর কথা শুনে আর ইচ্ছা করছে না। আর আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি। শুক্রিয়া। তাহলে শুয়ে পড়ুন। আমি আর সুপ্রিয়া শুয়ে পড়লাম। সুপ্রিয়া আমার দিকে মুখ করে আর আমি তার দিকে মুখ করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে একদিন আমার মেসেঞ্জারে 3টা ভিডিও আসলো, আর ভিডিও 3টাকে স্পষ্ট সুপ্রিয়াকে আলাদা আলাদা 2টা ছেলের সাথে ছি বলতে পারছি না। একটা ভিডিও 3 মিনিটের, একটা ভিডিও 2 মিনিট 33 সেকেন্ডের, আর একটা পুরা 10 মিনিটের উপরের ভিডিও। আমি ভাবতে পারি নাই সুপ্রিয়ার এত ভালো মানুষের পিছনে এসব নোংরা জিনিস পড়েছিল। ফজরের আজান পড়লে সুপ্রিয়া আমাকে ডেকে তুলে মসজিদে নামাজ পড়ার জন্য পাঠালো। আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় চলে আসলাম। এসে দেখি সুপ্রিয়া ঘরে নাই, তাই তাকে আর না খুঁজে বাসার ছাদে চলে গেলাম। অনেকক্ষণ থাকার পর বাসার ভিতরে চলে আসলাম।
এসে দেখি টেবিলে অনেক রকমের নাস্তা সাজিয়ে রাখা আছে। কিছুক্ষণের মধ্যে সবাই ডাইনিং টেবিলে এসে খেতে বসলো। সুপ্রিয়া আমার পাশে বসলো, ভাইয়া ভাবি একসাথে, আব্বা আর তৃপ্তি একসাথে, এবং সবাই নাস্তা দিচ্ছে। আজকে নাস্তার স্বাদ অন্যরকম লাগছে, তাই মাকে জিজ্ঞেস করলাম, মা আজ নাস্তা কে বানিয়েছে? কেন বাবা, নাস্তা বুঝি ভালো হয় নাই? আরে না মা, আজকে নাস্তা কেন জানি অন্যদিনের তুলনায় অন্যরকম লাগছে, আর স্বাদও সুন্দর। বুঝি নিজের বউয়ে নাস্তা বানাইছে, তাই এত প্রশংসা করা হচ্ছে। ভাবি আমি তো জানিই না কে বানাইছে নাস্তা, তাহলে এমন খোঁটা মেরে কথা বলো কেন? খাওয়ার সময় কথা বলতে নেই। আজ সবার জন্য নাস্তা বানিয়েছে আমার মেজো মেয়ে সুপ্রিয়া, বুঝলি? তাই তো বলি, সকাল সকাল সুপ্রিয়াকে কেন রুমে দেখলাম না, তার মানে আজকে সে নাস্তা বানিয়েছে। তাই তো ভাবি আমাকে এভাবে বলল। দেবরজি, এত কি ভাবো, তাড়াতাড়ি নাস্তা শেষ করো, তোমার জন্য খুশির খবর আছে। খালি মুখে খুশির খবর বলতে নেই, আগে ও গিয়ে সবার জন্য মিষ্টি নিয়ে আসুক। কি এমন খুশির খবর যার জন্য মিষ্টি নিয়ে আসা লাগবে? ছোট, আছে একটা খুশির সংবাদ। শামীমকে আর কষ্ট করে মিষ্টি নিয়ে আসতে হবে না, আমি নিয়ে এসেছি আগেই। তারপর সবার নাস্তা করা শেষ হলে সুপ্রিয়া সবকিছু পরিষ্কার করতে লাগলো। তাকে দেখে মনেই হচ্ছে না তার সাথে গতকালকে আমার বিয়ে হয়েছে। নিজের বাড়িতে একটা মেয়ে যেমন কাজ করে ঠিক সেইভাবে কাজ করছে সুপ্রিয়া। একদিনের ভিতরে সবাইকে কেমন আপন করে নিয়েছে। কি ভাবি বলো, কি খুশি সংবাদ? আমি বলতে পারবো না, তোমার ভাইয়াকে বলো, আমার লজ্জা করছে। বারে, খুশির খবর দিতে আবার লজ্জা করে, তা তো আগে জানতাম না। ধ্যাত দেবরজি, তুমি দেখি কিছুই বুঝো না। যা, কি বললাম তার জন্য এত লজ্জা পেলে? ভাইয়া বলো না কি খুশির খবর? কি হলো বড় ভাইয়া, বলো। আরে দাঁড়াও বলছি। শামীম তুই চাচ্চু, তৃপ্তি তুই ফুপি, আর আব্বা মা তোমরা দাদা আর দাদি হতে যাচ্ছ। ভাইয়ার কথা শুনে সবার মুখে হাসি রেখা ফুটে উঠল। এক এক করে সবাই ভাবির কাছে গেল, আমিও গেলাম। ধন্যবাদ ভাবি এত সুন্দর একটা খবর দেওয়ার জন্য। তোমার বাড়িতে কি জানিয়েছো? এখনো জানাইনি, পরে জানাবো। এখন থেকে বড় বৌমার ছুটি, সে আজ থেকে কোনো কাজ করবে না। এখন থেকে তৃপ্তি সব কাজ করবে। মা, আমিও তো আছি, আজ থেকে বড় ভাবির সব কাজ আমি করব। মাঝে মাঝে তৃপ্তি আমাকে সাহায্য করলে হবে। তোমার তো পড়াশোনা এখনো বাকি ছোট বউ, কাজ করলে পড়বে কি করে? আমি বুঝি নিজের বাড়িতে কাজ করি নাই পড়াশোনা করা অবস্থায়? ধন্যবাদ ভাবি, আমাকে বাঁচালে। না আম্মাজান, কোনো বাছাবাছি নাই। আমি এখনো তো সব কাজ করতে পারবো। বাবা অযথা শুধু সুপ্রিয়া আর তৃপ্তি কে বলছেন। কালকে এ বাড়ি সুপ্রিয়া আসলো, শামীম আর ওকে আলাদা সময় কাটানোর সুযোগ তো দিবেন, তা না হলে পরের বছরে ওদের কাছ থেকে নাতি নাতনি পাবেন কেমন করে? ভাবির এমন কথা শুনে আমি আর সুপ্রিয়া দুজনই লজ্জায় শেষ। আমি তো দৌড়ে বাহিরে বের হয়ে আসলাম, আর সুপ্রিয়া ঘরে গেল। এভাবে সবার সামনে কেউ এমন কথা বলে? আমি তো অন্য কারোর কাছে বলি নাই, আমার বাবা মা, ছোট ভাই আর ছোট বোনের সামনে বলেছি। 1000 বছর বেঁচে থাক মা, তোর মতো বউ সবার কপালে জোটে না। তুই আমার আদরের মেয়ে। বিকেলবেলা বাসায় গেলাম, গিয়ে দেখি বাসা ফাঁকা, মানে সবাই সবার ঘরে আছে এ সময়। তাই আমিও ঘরে গেলাম, কারণ তো বুঝতেই পারতেছেন কাল থেকে বউটাকে কাছে পেলাম না। যাই কি বলে শুনি। ঘরে গিয়ে দেখি বউ আমার ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখছে, আর মাথার চুল চিরুনি দিয়ে। বাহ, বউয়ের দেখে অনেক লম্বা চুল। আমার বউকে নিয়ে কেউ আরো খারাপ কিছু ভাবিয়েন না। তাই আমি তার পিছনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখার পরও সুপ্রিয়া উঠছে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে দেখে সুপ্রিয়া নিজেই বলা শুরু করলো, আপনার জন্য এত সাজগোজ করছি আর আপনি কিছুই করছেন না। আমি তো মনে করেছি আপনি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরবেন, তারপর আপনার বুকে আমাকে রাখবেন। বাহ, বউ দেখি রোমান্টিক। আমি তো মনে করেছিলাম বউ আমার এত রোমান্টিক হবেই না, আজ দেখি তার উল্টো। আপনি এত রোমান্টিক হলেন কি করে? যেরকম করে আপনি নিজেকে অন্যের কাছ থেকে লুকিয়ে রাখেন, তাতে তো মনে করেছিলাম আপনি আনরোমান্টিক হবেন।
আগে আমাকে আপনি বলা বন্ধ করুন। এখন থেকে তুমি করে বলবেন, আর আমি আপনাকে সম্মান করে আপনি বলবো। আর শোনেন, পর্দা করি, নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, তাই বলে নিজের স্বামীর সাথে রোমান্টিক হব না? কার কাছে হব? আর এটা বর্তমান যুগে সবাই হাতে হাতে স্মার্টফোন আছে, তাই বলে ভাবিয়েন না আমি মোবাইলে খারাপ কিছু দেখি বা শুনি। সত্যি বলতে স্কুল কলেজে যেতে দেখতাম আমার বান্ধবীদের ওদের বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে, তখন মনে মনে স্থির করি প্রেম করলে বিয়ের পর নিজের স্বামীর সাথেই করব। সুযোগ যেহেতু পেয়ে গেছি, রাতের বাসর দিনে করি। আপনারা চোখ বন্ধ করুন প্লিজ। স্বামী স্ত্রীর পবিত্র মিলন হয়ে গেল, এটা হালাল। তারপর দুজনে গোসল সেরে নিলাম। সন্ধ্যায় ভাবি আর সুপ্রিয়া দুজনেই একসাথে রান্না করলো। রাতে খাওয়ার পর আমরা নিজেদের ঘরে চলে গেলাম। এই যে শোনেন না, আমাকে কোলে করে আপনাদের বাসার ছাদে নিয়ে যাবেন? বউ আমার এত রোমান্টিক, তা আগে জানলে কখন নিয়ে যেতাম। সুপ্রিয়াকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। দুজনেই মন খুলে সেখানে কথা বলতে লাগলাম। তাকে একটা কথাই বারবার জিজ্ঞেস করেছি, সে কারো সাথে কখনো প্রেম ভালোবাসা করেছে কিনা। সে শুধু বলেছে সে কখনো প্রেম ভালোবাসা করে নাই, তার ছেলে একটা বেস্ট ফ্রেন্ড আছে। স্বামীর মধ্যে যে কথাগুলো হয় আমরা সেই কথাগুলোই বললাম। তারপর আবারও সুপ্রিয়াকে কোলে করে ঘরে নিয়ে আসলাম। তারপর যা হওয়ার তাই হলো। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দেখতে দেখতে 3 দিন চলে গেল। শ্বশুর বাড়ি থেকে বড় শালা নিতে এসেছে, তার সাথে আমরা চলে গেলাম। শ্বশুর বাড়িতে বড় শালার বউ, ছোট শালার বউ, চাচাতো শালার বউ, শালি সবার সাথে এসে খেলে ঘুরে ফিরে প্রায় 7 দিন চলে গেল। শ্বশুর বাড়ি থেকে আসার পর আবার আমার অফিসের ছুটি শেষ হলে নিয়মিত অফিসে আসা যাওয়া করতে লাগলাম। সুপ্রিয়া মাঝে মাঝে তার ভার্সিটি যায়, ক্লাস করে বাসার সব কাজ সে একাই করে, কাউকে কোনো কাজ করতে দেয় না। সুপ্রিয়া আব্বা আর মায়ের নিয়মিত ওষুধ খাওয়ানো, ভাবিকে দেখাশোনা, তৃপ্তিকে পাশে বসিয়ে পড়ানো, আমার সেবা যত্ন করা, মোট কথায় একদম পারফেক্ট বউ যাকে বলে। কাউকে কোনো কথা বলতে দেয় না। বউকে মাঝে মাঝে শ্বশুর বাড়ি রেখে আমি আবার নিয়ে আসি, তো এইভাবেই দিন চলছে। দেখতে দেখতে আমার বিয়ের আজ 7 মাস চলে গেল। অফিস থেকে বাসায় ফিরে ঘরে বসে বসে ফেসবুক চালাচ্ছি। হঠাৎ একটা অজানা আইডি থেকে 3টা মেসেজ আসলো। প্রথমে দেখতে না চাইলেও পরে মেসেজ দেখি ভিডিও দেওয়া। প্রথমে ভাবলাম হতে পারে ইসলামিক কোনো ভিডিও, তাই অতটা আগ্রহ দেখালাম। এদিকে সুপ্রিয়া নিচে আবার সবার কাজ করে দিতেছে, তাই ভাবলাম ততক্ষণ এই ভিডিওগুলো দেখি। প্রথম ভিডিওটা 3 মিনিটের। দেখি সুপ্রিয়া তার নিজের ঘরে শুয়ে আছে, একটা ছেলে এসে তার ঠোঁটে ঠোঁট মিলালো। আমি ভিডিওটা দেখে কিছুক্ষণের জন্য পুরা বরফ হয়ে গেলাম। তারপর পুরা ভিডিও দেখি সুপ্রিয়ার কোনো হেলদোল নাই। 3 মিনিটে কমপক্ষে 5 বার কিস করেছে। আমি ভালো করে শিওর হওয়ার জন্য সেই ভিডিওটা বারবার দেখতে থাকলাম। না, এটা তো সুপ্রিয়া। পরের ভিডিও দেখতে থাকি, এখানেও এটা সুপ্রিয়া, তাকে অন্য একটা ছেলে ধরে টানাটানি করতেছে, কিন্তু ছেলেটার মুখ দেখা যাচ্ছে না। শুধু বলছে তুমি তো বলেছিলে আজ আমাকে তোমার সাথে। ভিডিওটা 2 মিনিট 33 সেকেন্ডের। তখন সুপ্রিয়া বলছে তাহলে ভিডিওটা বন্ধ করেন আপনি আগে, আর কান্না করছে। পরে ভিডিওটা দেখি সুপ্রিয়ার গোসল করার, তবে তার শরীরে কাপড় ছিল, কিন্তু কাপড় থাকলে কি হবে, তার শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে। গোসলের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করা। আমি ভালো করে শিওর হওয়ার জন্য ভিডিওগুলো দেখতে লাগলাম, কারণ মানুষ তো এখন নতুন প্রযুক্তির সাথে জড়িত। যদি কেউ শয়তানি করে এসব করে, কিন্তু না, সবগুলো ভিডিও সুপ্রিয়ার ঘরের আর বাথরুমের। যেহেতু আমি সুপ্রিয়ার বাড়িতে অনেকবার গেছি এবং থেকেছি, সেহেতু চিনতে কোনো অসুবিধা হয় নাই। তবে ভিডিও দেখে মনে হচ্ছে আমার সাথে বিয়ে হওয়ার অনেক আগের এগুলো। আমি এসব ভিডিও দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। তলে তলে এত কিছু করেছে আর আমি তার কিছুই জানি না। আমাকে এভাবে মিথ্যা কথা বলল সুপ্রিয়া। আমি তো তাকে কোনো মিথ্যা কথা বলি নাই, তাই তো বলি বিয়ের প্রথম দিনেই এত সবার সাথে ভাব কেন। আমি এসব ভাবছি, তখন সুপ্রিয়া ঘরে ঢুকে তার শাড়ির আঁচল দিয়ে আমার কপালে ঘাম মুছে দিয়ে বলছে, এই শীতের মধ্যেও এত ঘামছেন কেন? আপনি কি কোনো বিষয় নিয়ে টেনশনে আছেন? আমি সুপ্রিয়াকে দূরে সরিয়ে দিয়ে নিজেও ওর কাছ থেকে দূরে গেলাম।
আমার এমন আচরণ দেখে সুপ্রিয়া অবাক। তার কারণ আমি তাকে প্রতিদিন আমার কাছে টানি, আর আজ সেই আমি তাকে দূরে ঢেলে দিলাম। আর এই 7 মাসে তার সাথে কখনো গলা উঁচু করে কথা বলি নাই। আমি কোনো ভুল করেছি আপনার সাথে? বলুন না কি করেছি। তবুও দয়া করে এমন রাগীভাবে থাকবেন না, আমার ভয় করে। এত ন্যাকা না সেজে চুপচাপ ঘুমাও, আমার কিছু ভালো লাগছে না। আমার অপরাধ না জানা পর্যন্ত আমি ঘুমাবো না, আগে বলুন। ওই তুই আমাকে স্পর্শ করবি না, তোর স্পর্শের মাঝেও পাপ আছে। আমাকে একটু একা থাকতে দে। আপনি আমার স্বামী, একটা কেন 1000টা থাপ্পড় মারতে পারেন, তবুও কিছু বলবো না। তবুও দয়া করে বলুন কি অপরাধ আমার? তোর কোনো অপরাধ নাই, সব অপরাধ, সব দোষ আমার, তোর মতো বাজারি মেয়েকে বিয়ে করে। আপনি আমাকে বাজারে মেয়ে বললেন? কি এমন অপরাধ করেছি যার কারণে আমাকে এত বড় অপবাদ দিলেন, এত বাজে বিহেভস করছেন? আপনার দুটি পায়ে পড়ি, আপনি আমাকে দয়া করে এমন অপবাদ দিবেন না। আপনি আমাকে মারুন, কাটুন, যা খুশি করুন, তবুও এসব বলবেন না। আর বলুন না কি হয়েছে আপনার? আজ সকাল থেকে তো ভালোই ছিলেন, এখন কি হলো আপনার? তোর সাথে কথা বলতেও আমার রুচিতে বাজছে। আর কোনো কথা না বলে ঘর থেকে বাইরে বের হয়ে আসলাম। আমি জানি আজ সারা রাত সুপ্রিয়া ঘুমাতে পারবে না, কারণ সে প্রতিদিন আমার বুকে মাথা রেখে ঘুমায়। আমিও তো সুপ্রিয়াকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। মানলাম বিয়ের আগে সে ভুল করেছে, আমাকে তো বলতে পারতো। নাকি আমাকে বিয়ে করার পরও তার সেই ভিডিওর প্রেমিকের সাথে গোপনে সম্পর্ক রেখেছে। সারা রাত রাস্তায় বসে বসে এসব ভেবেছি, ঘুমাতে পারি নাই। কোনো স্বামী তার সহধর্মিনীর এসব বাজে জিনিস মেনে নিতে পারবে না। সারা রাত রাস্তায় কাটিয়ে বাসায় এসে দেখি সুপ্রিয়া এখনো কান্না করতেছে। মনে হয় সেও রাতে ঘুমায়নি। তাকে কোনো কথা না বলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেলকুনিতে গিয়ে সিগারেট টানতে থাকলাম। আমাকে সিগারেট টানা দেখে সুপ্রিয়া রুমে না থেকে আমার কাছে চলে এসে সিগারেট ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনার যদি আমার উপর এত রাগ, অভিমান, দোষ থেকে থাকে তাহলে আমাকে ইচ্ছে মতো মারেন, তবুও দয়া করে এইসব জিনিস খাবেন না। আমি যেমন আপনাকে ইহকালে পেয়েছি, তেমনি আপনাকে পরকালেও চাই আমি। তুই কি আমাকে একটু শান্তি দিবি না? আমার কথা শুনে সুপ্রিয়া সেখানে কাঁদতে লাগলো। সে ভাবতে পারতেছে না তার কি এমন অপরাধ, কি বা সে করেছে যার কারণে আমি এসব করতেছি। তোমাকে একটা কথা কালকে থেকে বলতে চাই, কিন্তু বলতে পারলাম না, তাই এখন বলি, প্লিজ ঠান্ডাভাবে শোনো। তোকে আমার সহ্য হচ্ছে না, তুই যা এখান থেকে। আর তোর কোনো কথাই আমার ভালো লাগতেছে না। আমি এখন অফিসে যাব, সর। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার নাস্তা নিয়ে আসছি। তোর হাতের কোনো কিছু খেতেও মন চাচ্ছে না, সর। সুপ্রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে রুমে এসে অফিসের জন্য রেডি হয়ে অফিসে চলে গেলাম। আজ 2 দিন থেকে ওর সাথে কোনো কথা ঠিকভাবে বলি না। হঠাৎ করে সুপ্রিয়ার বড় ভাই আমাকে তাদের বাসাতে ডাকলো। আমি গেলাম, গিয়ে শুনি তাদের আবার জমি জমা নিয়ে চাচাদের সাথে একটু মতবিরোধ চলছে। তাই আমাকে কষ্ট করে জমির কাগজ নিয়ে ভূমি অফিসে যেতে হবে। ভূমি অফিস থেকে এসে আমি যখন আমার বাসায় আসব, সেই সময় সুপ্রিয়াদের এলাকার কিছু ছেলে আমাকে তাদের কাছে ডেকে বলতে লাগলো, আরে ভাই, কাকে বিয়ে করলেন? একটু খোঁজ দিবেন না? আপনি কত ভালো একজন মানুষ, শেষে কিনা একটা 12 ভাতারিকে বিয়ে করলেন। আর একটাও সুপ্রিয়ার নামে বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, আর ভুলে যাব আপনারা আমার শ্বশুর এলাকার মানুষ। এসব বাজে কথা আমাকে বলে আমার ভালো চাচ্ছেন? ভাই, আগে সবটা তো শুনুন। আপনি যাকে বিয়ে করছেন সে এখনো তার সাথে ভার্সিটিতে পড়ে। একটা ছেলে নাম মাহমুদ, তাকে সে সবার সামনে বলে বেস্ট ফ্রেন্ড, এবং সে ছেলে তার বর্তমান বয়ফ্রেন্ড। এখানে এই যে রফিক, বাবলু, সোহান, এদের সাথেও তার সম্পর্ক ছিল এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল বেশ কয়েকবার। মাঝে মাঝে যে আপনার বউকে এখানে রেখে যান, সে সময় কিন্তু মাহমুদ আপনার শ্বশুরবাড়িতে খুব আসা যাওয়া করে, আর আপনার বউ তার সাথে ঘুরতে যায়। এমনকি তার সাথে বেশ কয়েকবার খারাপ অবস্থায় আমরা ধরেছিলাম। তাই তো এত তাড়াতাড়ি বিয়ে দিল আপনার সাথে। কলেজে থাকা অবস্থায় কত যে প্রেম করেছে, মানুষের কাছে খারাপ হিসেবে পরিচিত হওয়ার পর বোরকা পরে বের হয়, কাউকে মুখ দেখায় না। আমি তাদের কথা আর শুনতে না পেরে সেখান থেকে চলে আসলাম। পিছন থেকে সেই ছেলেগুলো জোরে চিৎকার করে বলতেছে, আপনার বাচ্চা হলে আমাদেরকে মামা ডাকতে মানা করবেন, আমাদের কেউ যেন বাবা ডাকে বলে হাসতে লাগলো। সত্যি বলতে সমাজটাই এমন,
কোনো মেয়ে যদি কারোর সাথে প্রেম করে তাহলে তাকে যদি বিয়ে করতে না পারে সেই ছেলেটাই তার নামে বদনাম ছড়াতে পিছুপা হটে না। বোনরা সাবধান, যে ছেলে আপনাকে সম্মান দিবে তার সাথে প্রেম করুন। আবেগের বশে নিজের দেহটাও আপনার প্রেমিককে দিয়ে দেন, আর তারা পরবর্তীতে আপনার বাজে পিক আর ভিডিও বের করতে সময় নেয় না। যারা সত্যিকার ভালোবাসবে তারা কখনো আপনার দেহ চাবে না। আর আপনি যদি ভুলবশত দিয়েও দেন, সাবধান থাকবেন কোথাও কোনো গোপন ক্যামেরা আছে কিনা। আমি সেখান থেকে সোজা সুপ্রিয়ার ভার্সিটিতে চলে গেলাম। গিয়ে দেখি সুপ্রিয়া একটা ছেলের সাথে পাশাপাশি বসে আছে, আর তার মুখ খোলা, আর ছেলেটার হাত ধরে কেঁদে কেঁদে কি যেন বলতেছে। আমি একটু সামনে এগিয়ে গিয়ে ছেলেটাকে দেখে অবাক হলাম। ছেলেটা আর কেউ নয়, ভিডিওর সেই ছেলেটা। ভিডিওর ছেলেটা আর সুপ্রিয়াকে একসাথে দেখে আমার সব সন্দেহ ঠিক হলো। সেখানে আর এক মুহূর্ত দেরি না করে দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে বাসায় চলে আসলাম। আমার রুমে গিয়ে একটার পর একটা সিগারেট জ্বালাতে থাকলাম। সুপ্রিয়া কেমন করে আমার সাথে এমন করতে পারলো? আমি তো তাকে আমার জীবনের সব কথা বলেছিলাম, সে কি আমাকে তার অতীত বলতে পারতো না? না, তার সাথে আমার আর সংসার করা হবে না। তার সাথে সংসার করলে মানুষের নানান কথা শুনতে হবে আমাকে। সুপ্রিয়া ভার্সিটি থেকে ফিরে সোজা রুমে এসে দেখে আমি সিগারেট টানতেছি আর ধোঁয়া উড়িয়ে দিতেছি, আর পুরা ঘরে সিগারেটের ফিল্টার আর ছাই। সে এসে আমার হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে ফেলে দিল। আমাকে ইগনোর করছেন তা ঠিক আছে, কিন্তু আপনার নিজের এত ক্ষতি কেন করছেন? বাসাতে ঠিকভাবে খাওয়া করছেন না, আপনি তো বাইরে খাবারও খেতে পারেন না। কি হয়েছে বলেন আমাকে। চুপ। আমাকে কথা বলতে না দেখে আমার পাশে এসে বসে তার দুহাত দিয়ে আমাকে ঘুরিয়ে তার দিকে করলো। সুপ্রিয়ার চোখে পানি স্পষ্ট দেখা যাচ্ছে। হয়তো আমার এমন ব্যবহার তার ভালো লাগতেছে না। আর সবচেয়ে বড় কথা হলো এই কয়দিনে সুপ্রিয়াও কেমন জানি হয়ে গেছে। আমি কোনো অন্যায় কোনো ভুল করে থাকলে বলেন, তবু এমন করে থাকবেন না। আপনার এমন আচরণ আর অবহেলা সহ্য করতে পারতেছি না। চুপ। আর একটা কথাও আমাকে বলবি না। তোকে আমার আর সহ্য হয় না, বুঝিস না কেন? তোর প্রত্যেকটা স্পর্শে পাপ লুকিয়ে আছে। তোর সাথে আমি আর সংসার করতে পারবো না। আমার এরকম কথা শুনে সুপ্রিয়া বসা থেকে উঠে দাঁড়ালো, আর আমার দিকে সরু চোখে অবাক হয়ে তাকিয়ে থাকলো। সুপ্রিয়ার দিকে আমারও তাকিয়ে থাকাতে একটা মায়া কাজ করতে লাগলো। না, তার মায়ায় আর আমার পড়া যাবে না। তার প্রতি দুর্বল হলে চলবে না আমার। আমি কি করেছি যার কারণে এমন করছেন? কি এমন অপরাধ করেছি যার কারণে আজ এত বড় কথা বললেন? কেন আমার সাথে আর সংসার করতে চান না? কেন করতে চাই না জানতে চাস? তাহলে শোন, তোর গোপন ভিডিও এখন আমার হাতে। তোর গোপন প্রেমের সব কথা জেনে গেছি। কতজনের সাথে বেড শেয়ার করেছিস সব জেনেছি। দেখবি? এই দেখ। মোবাইল বের করে ভিডিও দেখালাম। সুপ্রিয়া এসব শুনে আর দেখে মাথা নিচু করে ফেললো। তোর যদি অন্য কারোর সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে কেন আমাকে বিয়ে করলি? আমার জীবনটা কেন এভাবে নষ্ট করে দিলি? তোকে কি আমি ভালোবাসি নাই? এই তোর যদি পুরাতন প্রেমিকের প্রতি এত ভালোবাসা, তাহলে আমার কাছে কি তোর? পুরাতন প্রেমিক মানে? কেন, তোর ভার্সিটির যে ছেলেটার সাথে পাশাপাশি বসেছিলি, যার হাত ধরে কেঁদে কেঁদে কি যেন বলতেছিলি, নিশ্চয়ই তাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেছিস। আমাকে আপনি ভুল ভাবছেন। আমি তোর আর কিছুই বলা লাগবে না, আমি বলবো আর তুই শুনবি। হ্যাঁ মানি, বিয়ের আগে কম বেশি সব ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করে, অনেক সময় শারীরিক সম্পর্কে জড়িয়ে। কিন্তু যখন ছেলে মেয়েগুলো বিয়ে করে তখন তারা অতীত ভুলে নতুন করে সংসার শুরু করে। আর তুই কিনা ছি, প্রেম ভালোবাসা করেছো তা ঠিক আছে, তাই বলে এতজনের সাথে, তাও আবার সবার সাথে বেড শেয়ারও করো? আরে প্রেম ভালোবাসা তো পবিত্র জিনিস। তোমার মতো কিছু মেয়ের জন্য আজ প্রেম ভালোবাসা নোংরা হয়ে গেছে। তোর মুখোশের আড়ালে এত নোংরা ঘটনা থাকবে তা জানতাম না। আমাকে আপনি ভুল ভাবছেন। চুপ, একটা কথাও বলবি না। চোরের মায়ের বড় গলা। আচ্ছা, বিয়ের আগে এসব শারীরিক সম্পর্ক করে কি পাও তোমরা? হ্যাঁ, ভালোবাসতে হলে কি শারীরিক সম্পর্ক করতে হবে তোমাদের? জানো একটা স্বামীর কখন খারাপ লাগে? যখন দেখে তার বিয়ে করা বউ অন্য পুরুষের সাথে মেলামেশা করে, আর তার যদি কোনো ভিডিও বের হয়। তোমার এসব ভিডিও ইতিমধ্যে পুরা দেশের মানুষ দেখে ফেলেছে। আচ্ছা, এখন তুমি বলো তো, সমাজের মানুষের কাছে কি করে মুখ দেখাবে? তোমরা মেয়েরা ছেলেদের সাথে বাজে সম্পর্ক করবে,
আর মরার সময় বলবে আমার মৃত্যুর জন্য আমার প্রেমিক দায়ী। কেন শারীরিক সম্পর্ক করার আগে এসব মনে ছিল না? আপনি আগে আমার কথা শোনেন। আপনাকে এসব কিছু জানাতে চেয়েছি, আর এর পেছনে অনেক বড়। চুপ কর তুই, আর সহ্য হয় না তোকে আমার। জানিস আজ তোদের বাসাতে গিয়েছিলাম তোর বাপ আর তোর চাচার জমির বিষয়ের জন্য। ফেরার পথে তোদের মহল্লার ছেলেগুলো নিজে বলল কার কার সাথে তোর সম্পর্ক ছিল আর কার কার সাথে বেড শেয়ার করেছিস। জানি আমাকে কি বলে যদি আমাদের সন্তান হয় তাদের মামা ডাকতে মানা করেছে, বলেছে বাবা ডাকতে। এইসব কথা কে বলেছে আপনাকে বলেন? চুপ করে থাকতে বলেছি তোকে, চুপ করে থেকে শুনে যা। মেয়েদের সম্মান করি তাই বলে তোদের মতো নোংরা মেয়েকে যৌবনে যদি এত তাড়না উঠে থাকে তাহলে তোর বাবাকে আগে বলতে পারিস নাই তোকে বিয়ে দিয়ে দিত। বুঝলাম শারীরিক সম্পর্ক করেছি তাই বলে ভিডিও বানানোর কি দরকার? দেশের মানুষের কাছে এই ভিডিও দিয়ে পরিচিত হতে চাও? এখন হও পরিচিত। তাই তো বলি বর্তমান যুগের মেয়ে কেমন করে এত পর্দা করে চলে যাতে তোকে কেউ চিনতে না পারে। তার জন্যই আর তোদের মতো মেয়ের জন্য সত্যিকারে পর্দা করা নারীদের কথা শুনতে হয়। প্লিজ থামেন, আর এসব শুনতে পারতেছি না। কেন করার সময় মনে ছিল না? শুনতে খারাপ লাগে? একবারও কি নিজের বাবা মা ভাইয়ের সম্মানের কথা মনে করো নাই? যে বাবা মা জন্ম দিল তাদের কথা না ভেবে প্রেমিকের সাথে গিয়ে বিছানায় শুয়ে নোংরা ভিডিও বানাতে? তোমার বাবা মা তোমাকে কষ্ট করে বড় করে নাই, তোমার সব চাওয়া পাওয়া পূরণ করে নাই, তাহলে এসব নোংরা কাজ করতে তোর গায়ে বাঁধলো না? যে ভাই তোকে কলিজার টুকরা ভাবে তার সম্মানটা দেখলি না? এখন তোর ভাই তার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাবে কি করে বলতে পারিস? নিজের যৌন সুখটাই খুঁজেছিস, তাদের সম্মানের কথা ভাবিস নাই। আর একবারও কি ভেবে দেখেছিস যার সাথে শারীরিক সম্পর্ক করতেছিস তাকে পাবি কিনা? আর নিজের স্বামীর জন্যই বা কি রেখেছিস বল? সুপ্রিয়া এখনো দোকানে দুহাত দিয়ে চেপে ধরে আছে। আজ তোদের মতো বাজে নোংরা মেয়েদের জন্য সমাজের ভালো মেয়েদের চলাফেরা করতে অসুবিধা হয়। তোদের মতো বাজে মেয়েদের জন্য ছেলেরা এখন মেয়েদের রূপ দেখে না, আগে জিজ্ঞেস করে তার ভার্জিনিটি আছে কিনা, তারপর বিয়ে করে। আজ তোদের মতো মেয়েরা নিজের যৌন সুখের জন্য বাবা মাকেও চিনে না, তাদের মৃত্যুর মুখে ফেলে দেয়। আপনার দুটি পায়ে পড়ি, এসব বলবেন না। হক কথা শুনতে সবার খারাপ লাগে। হুজুর হক কথা বললে তার নাকি মুখ খারাপ। কেন এসব করার আগে মনে ছিল না? আজ রূপ চেহারা এত সুন্দর বলে যা খুশি তাই করে বেড়াবে? আজ গায়ের চামড়া শক্ত বলে, নিজে ফর্সা বলে এসব করতেই হবে? ছেলেদের আকর্ষণ করতেই হবে? সারা জীবন কি তোমার চেহারা এক থাকবে? যখন তোমার ছেলে বা মেয়েকে তোমার এক্স বলতে তোর মায়ের সাথে এসব করেছি আগে আমি, তখন নিষ্পাপ বাচ্চা কি করবে বলতো? নিজের কথাই ভাবলে, ভবিষ্যতে কি হবে তা ভাবলে না। তোমরা মেয়ে মানুষ দেখে শুনে তোমাদের কদম ফেলতে হয়, আর সেই তোমরা যদি এসব করো তাহলে কি হবে ভেবেছো একবারও? আমার কোনো কথা না শুনে নিজের মতো করে বলে যাচ্ছেন। তোর আর কি বা বলার আছে বলতো? দেখ তুই মেয়ে মানুষ, তোর সামান্য কোনো খুঁত পেলে তোর বিয়ে দিতেও সমস্যা হবে। আর একটা ছেলে হাজারটা দোষ করলেও তার কোনো সমস্যা নাই, বুঝিস না? এখন তোকে এসব বলা আমার ফাও কোনো কাজেই দিবে না। যে ভুল তুই করেছিস তা আমি সমাধান করব। তুই এই মুহূর্তে আমার বাসা ছেড়ে চলে যাবি। দয়া করে এমন করবেন না, আমাকে তাড়িয়ে দেবেন না। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। তোর সাথে সংসার করা সম্ভব না। যদি আমাকে তুই ভালোবাসতি তাহলে সব বলতি। আমাকে ভালোবাসলে অন্য ছেলের সাথে এভাবে মিশতি না, আমাকে ধোকা দিতি না। চলে যা তুই। আমি আর কারোর সাথে মিশবো না, কারোর সাথে কথাও বলবো না, তবুও আমাকে তাড়িয়ে দেবেন না। আর একটা খুশির সংবাদ আছে যা শুনলে আপনি ঠিক হয়ে যাবেন। কুকুরের লেজ কখনো সোজা হয় কখনো দেখেছিস? তোকে একবার বিশ্বাস করে ঠকেছি, বারবার ঠকতে চাই না। আর তোর কোনো খুশির খবর শোনার ইচ্ছা নাই। আগে আপনার মাথা ঠান্ডা হন, তারপর সব বলছি। প্লিজ আমার কথাটা আগে শুনুন। তোর এসব কথা আর ন্যাকা কান্না রাখ। যে মেয়ে বাবা মা ভাইয়ের সম্মানের কথা ভাবে না তার আবার কথা শুনবো আমি? শুনতে হবে আপনার। শোনার পর যা শাস্তি দেবেন তা মাথা পেতে নেব। হ্যাঁ, ভুল করেছি আপনাকে এসব না বলে। এখন তো বলতে চাচ্ছি, আগে শুনুন। আমি সুপ্রিয়ার কোনো কথা না শুনে ওর সব জামা কাপড় বোরকা ওর ব্যাগে ভরতে লাগলাম। সুপ্রিয়া তা বারবার বের করছে, আর আমি প্রতিবারই তাকে ইচ্ছে মতো চড় থাপ্পড় মারছি। হয়তোবা সে তার ভুল বুঝতে পেরেছে, আমার সাথে থাকতে যাচ্ছে, এ সংসারে সবার সাথে থাকতে যাচ্ছে। শেষে
সুপ্রিয়া যখন আমার চর থাপ্পড় সহ্য করতে না পেরে বিছানায় শুয়ে কান্না করতে লাগলো। সুপ্রিয়ার কান্না যেন আমার সহ্য হচ্ছে না। কি করব বলুন? যেই মেয়ে বিয়ের আগে এত খারাপ হতে পারে, সে যে স্বামীর সংসারে থেকে খারাপ হবে না তার কি গ্যারান্টি আছে? সব কাপড় ব্যাগে ভরা হলে সুপ্রিয়াকে বিছানা থেকে টেনে তুললাম। এই ধর ব্যাগ, তোর সবকিছু ব্যাগে ভরা আছে। তুই এই মুহূর্তে এই বাসা ছেড়ে চলে যাবি। আমি এ বাসা থেকে জীবিত যাব না, গেলে আমার লাশ যাবে। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। দয়া করো আমার উপর, আর আমার কথাটা শোনো প্লিজ। তুই যদি এ বাসা থেকে বের হয়ে না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। আমার এমন কথা শুনে সুপ্রিয়া ধপাস করে ফ্লোরে বসে পড়ে, আরো বেশি করে কান্না করতে লাগলো। শেষে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমাকে যত পারো মারো কাটো, তবুও প্লিজ ছেড়ে যেতে বলো না। দরকার হলে না খেয়ে থাকবো, তুমি যা বলবে তাই করব। তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো। কেন, আমি ছাড়াও তো তোর আরো নাগর আছে, তাদের কাছে যা। কতজনকে বলেছিস সে তোর অভ্যাসে পরিণত হয়েছে? আর আমার পা ছাড়। আর যদি এক মুহূর্ত এখানে থাকিস তাহলে তোর সামনেই নিজের জীবন দিয়ে দিব। সুপ্রিয়া এবার আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে নিচে গেল। আমি তার ব্যাগটা হাতে নিয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সুপ্রিয়া আব্বা মা তৃপ্তির হাত পায়ে ধরে বলছে আমাকে যেন মানা করে, তাকে যেন আমি তাড়িয়ে না দিই। ভাবি সুপ্রিয়ার এমন আহাজারি শুনে ঘর থেকে কষ্ট করে বের হয়ে এলো। সুপ্রিয়া, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? উনি আমাকে বাসা থেকে তাড়িয়ে দিতে চাইছে, আমার সাথে নাকি আর সংসার করবেন না। শামীম, এসব কি ছেলে মানুষই করছো কেন তুমি? তোকে কি এই কারণে বিয়ে দিয়েছি, এত ভালো একটা মেয়ের সাথে? ছি, তোকে নিজের ছেলে ভাবতেও ঘৃণে হচ্ছে। তোকে আমি কি এইসব শিক্ষা দিয়েছি? নিজের ঘরের বউকে কেউ এভাবে মারে? ভাইয়া, ভাবি কোনো ভুল করলে তাকে ক্ষমা করে দে। এই নোংরা হয়েছে তোর শান্তি? আজ তোর কারণে আমার আব্বা আমার গায়ে আজ প্রথম হাত তুললো। তুই যদি এখন এই বাসা থেকে চলে না যাস তাহলে দেখ এই ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলবো। শামীম! মা আব্বা, ছেলে চাও না ছেলের বউ চাও? যদি বউ চাও আমাকে হারাতে হবে, আর আমাকে চাইলে ওকে এই বাসা থেকে চলে যেতে হবে। আব্বা আর মা এবার সুপ্রিয়ার কাছে এগিয়ে গেল। মারে, আমাকে মাফ করে দিস। তোর জীবনটা আমার ছেলের জন্য নষ্ট হয়ে গেল। আমাদেরকে ভুল বুঝিস না মা, তুই আমার মেয়ে। এখন চাইলেও এই মানুষরূপী পশুর কাছে আমি তোকে থাকতে দেব না। একদিন ওকেও এভাবে কাটতে হবে। আমি তো আর থাকবো না, তাই আপনারা দয়া করে ওষুধগুলো ঠিকভাবে খাবেন। তৃপ্তি, আমার মা বাবার খেয়াল রাখিস। ভাবি, তোমার বেবিটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আর মনে হয় কখনো তোমার বেবিকে দেখতে পারবো না। সুপ্রিয়া এবার আমার কাছে এগিয়ে আসলো। নিজের প্রতি যত্ন নিন, এখন তো আর আমি থাকছি না। আমাকে ছাড়া থাকা অভ্যাস করে নিন, আমাকে ছাড়া খাবার খাওয়ার অভ্যাস করিয়েন। আর মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন যাতে সময় মতো ফজরের নামাজ আর অফিসে যেতে পারেন। আর আপনার সাথে কোনো দিন কোনো অন্যায় করে থাকলে আমাকে মাফ করে দিবেন। সুপ্রিয়া এমন কথা শুনে আমার চোখ দিয়ে এবার অশ্রু বের হতে লাগলো। তাই নিজের চোখের পানি দ্রুত মুছে তাকে পা থেকে সরিয়ে দিয়ে তুলে ধরে টানতে টানতে বাসার বাইরে নিয়ে এলাম। রাস্তায় তাকে একা ছেড়ে দিলাম। যত দূর দেখা যায় দুইজন দুজনকে দেখছি। সুপ্রিয়া তো কাঁদছে আর পিছনে ঘুরে দেখছে, হয়তোবা সে বলছে দয়া করে তাড়িয়ে দিবেন না, আমি আর কোনো ভুল করব না, আপনার ভালোবাসা পেলে সব ত্যাগ করব। আমার মনটাও তাকে ছেড়ে দিতে যাচ্ছে না, কিন্তু কি করব বলুন? সে যে আমাকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে, আমার কাছে থেকে সবকিছু লুকিয়ে রেখেছে। তাকে বারবার জিজ্ঞেস করেছি সে অন্য কারোর সাথে সম্পর্ক করে কিনা, সে বারবার বলেছে না, কিন্তু এখন তো তার সবকিছু প্রকাশ পেয়ে গেল। বাসার ভিতরে আসার পর দেখি মা আব্বাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে আমার মেয়েকে এনে দাও। ওদিকে ভাবিও মনমরা হয়ে আছে, তৃপ্তিকেও দেখি সেও কাঁদছে। সত্যি বলতে এই 7 মাসে সুপ্রিয়া সবার চোখে মনি ছিল, সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছিল, সবাইকে তার ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। আগে মা মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করত, সুপ্রিয়া আসার পর মা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করত, আব্বাকে সময় মতো অজুর পানি দিত, তৃপ্তিকে সাথে নিয়ে নামাজ পড়ত। ভাবি প্রেগনেন্ট শুনে ভাবিকে বেশি বেশি দোয়া পড়তে বলতো যাতে তার পেটের সন্তান আদর্শ মানুষ হয়। বড় ভাইয়াকে নামাজ কালাম করার কথা বলতো, ভাবিকে বেশি বেশি সময় দেওয়ার কথা বলতো। সুপ্রিয়া সবার কাজ করে দিত, সবাইকে খাইয়ে তারপর আমাকে সাথে নিয়ে খেত। এবার খুশি হয়েছিস তো তুই? যা খুশি কর তুই। মেয়েটা কি এমন ভুল করলো যার কারণে তাকে তুই এই বাসা থেকে বের করে দিলি?
শামীম, তোকে কখনো দেবরের চোখে দেখি নাই, ভাইয়ের চোখে দেখেছি। আমাদের সবাইকে এভাবে কষ্ট না দিলেও পারতিস। কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝার ক্ষমতা আছে আমার। সে এমন অন্যায় করে যা বললে তোমাদের সবার চোখ কপালে উঠে যাবে। সে এখন বাসাতে নাই, আমারও খারাপ লাগছে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আর তার মায়া কেটে ওঠার চেষ্টা করো সবাই। কি রে মা, এই অসময়ে এভাবে একা একা বাসাতে আসলি যে? আমি কি আমার বাবার বাড়িতে আসতে পারবো না মা? দেখ, মেয়ের কথা কেন আসবি না? 5টা না 10টা না, একটা মাত্র মেয়ে। তুই আসবি না তো কে আসবে শুনি? তা মা, জামাই বাবাজি কি বাসার বাইরে নাকি? আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আসলে ওর নাকি কাজ আছে, তাই থাকলো না, পরে আসবে সে। তা আজ হঠাৎ এই ব্যাগ নিয়ে আসলি যে? আসলে মা, ওর নাকি অন্য কোথাও পোস্টিং হচ্ছে, তাই এখন থেকে এখানে থাকতে হবে। আর তুমি নানি হতে যাচ্ছ, তাই সে রিস্ক নিতে চায় না। সত্যি আমি নানি হব? তোর যতদিন ইচ্ছে এখানে থাকতে পারিস, আমাদের কোনো সমস্যা নেই। তখন সুপ্রিয়ার মা সবাইকে ডেকে সুপ্রিয়া মা হতে চলেছে বাসার সবাইকে জানালো। এ কথা শুনে সুপ্রিয়ার বাবার বাড়ির সবাই খুশি হলো। নিজের ঘরে গিয়ে সুপ্রিয়া মনে মনে বলতেছে, এই খুশির খবরটা আপনাকে প্রথম জানাতে চেয়েছিলাম আমি। হয়তোবা এটা শোনার পর আমাকে ও বাসা থেকে তাড়িয়ে দিতেন না। আপনি কি সত্যি আমাকে ছাড়া থাকতে পারবেন? আমাকে কি একটা সুযোগ দেওয়া যেত না কথাগুলো বলার? দেখতে দেখতে 4 মাস চলে যায়। বাবার বাড়ি এসেছে সুপ্রিয়া। আগে প্রতিদিন শামীমকে ফোন দিত সুপ্রিয়া। যেদিন শামীম বলেছে তাকে ফোন দিলে বা তার সাথে দেখা করলে তার মরা মুখ দেখবে, সেদিন থেকে আর কোনো ফোন দেয় না সুপ্রিয়া। ভাবির একটা ফুটফুটে মেয়ে হয়েছে, দেখতে পুরা পুতুলের মতো। আজ 1 মাস হলো। আগে সুপ্রিয়ার জন্য সবার মন খারাপ থাকলেও এখন সবাই এই বাচ্চাটাকে পেয়ে অনেক খুশি। আমি আর আগের মতো নাই। আগের মতো আমি ঠিকভাবে ঘুমাতেও পারি না। রাত যত বাড়ে তত বেশি সুপ্রিয়ার কথা মনে পড়ে। আমি এখন সবার আড়ালে নেশা করি ওই বেঈমানটাকে ভুলে থাকার জন্য। কাউকে বুঝতে দেই না আমি অনেক কষ্টে আছি। সুপ্রিয়ার জন্য এখনো প্রতি রাতে কাঁদি আমি। সত্যি বলতে সেও আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাকে ছাড়া চলা আমার পক্ষে অসম্ভব। তাই তো তাকে ভুলে থাকার জন্য নেশার জগতে পা দিয়েছি। বোনেরা সাবধান, এসব কারণে অনেক মেয়ের সংসার ভেঙে গেছে। প্রেম করার আগে ভাবুন ছেলেটা ভালো না খারাপ। ছেলেদের টাকা পয়সা দেখে প্রেম করবেন না। টাকা একটা মেথরের ঘরেরও আছে। বোন, আপনার সম্মান নষ্ট মানে আপনার পুরো পরিবারের সম্মান নষ্ট। নিজের সামান্য সুখের জন্য পরিবারের সম্মান নষ্ট করবেন না। ভালোবাসা যদি পবিত্র হয় তাহলে সেই ভালোবাসা পবিত্র রাখুন। তাকে পাবেন কিনা সেটা বড় কথা নয়। আল্লাহ যেন আপনাদের বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে, তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আর হালাল জিনিসের উপর আল্লাহর বরকত বেশি। আর ভাইয়েরা, আপনাকে বিশ্বাস করে বলেই একটা মেয়ে আপনাকে ভালোবাসে, তার সে বিশ্বাসটা নষ্ট করবেন না। আপনার ঘরেও বোন আছে। আপনার বোন যদি এখন আমি নেশা করে অনেক রাতে করে বাসা আসি। আব্বা আর মা অনেকবার জিজ্ঞাসা করেছে কেন এত রাতে করে বাসা ফিরি। আমি তাদের শুধু বলি অফিসে কাজের চাপ। আমার বাসাতে সবাই খুশি থাকলেও আমি সুখী না। ভাইয়ার মেয়েটার নাম রেখেছে প্রান্তি, তাকে নিয়ে এখন সবার সময় কাটে। সুপ্রিয়া যদি 12 হতো তাহলে আজ সেও মা হওয়ার জন্য প্রস্তুত থাকতো। জীবনের প্রথম কোনো মেয়েকে ভালোবেসেছি, সেটাও আবার সুপ্রিয়াকে। একদিন বিকেলবেলা শহরের রাস্তা দিয়ে হেঁটে এক জায়গায় যাচ্ছি, হঠাৎ দেখি তৃপ্তি আর একটা ছেলে একটা আবাসিক হোটেলে ঢুকতেছে। ওদেরকে দেখে তো আমার মাথার রক্ত টকবক করতে লাগলো। আমি খুব দ্রুত গেলাম, গিয়ে দেখি ওরা হোটেল ম্যানেজারের সাথে কথা বলতেছে আর নিজেদের পরিচয় দিতেছে। ওরা নাকি স্বামী স্ত্রী। আমি ওদের কাছে যেতেই ওরা দুজনই ভয় চুপসে গেল। আমি সেখানে ওদের কোনো কিছু না বলে দুজনের হাত টেনে ধরে বাইরে নিয়ে এসে তৃপ্তির গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিলাম। সেখান থেকে ওদের দুজনকে একটা নির্জন জায়গায় নিয়ে আসলাম। তা তৃপ্তি, কবে বিয়ে করলি তুই? ভাইয়া সরি, আসলে কি ভাইয়া ভুল করে ফেলছি, মাফ করে দাও প্লিজ। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম সিফাত। তোমার বাসা কোথায়? এখান থেকে 10 টাকা ভাড়া। তৃপ্তি, তোর বয়স যেন কত আর কিসে যেন পড়িস? ক্লাস 10-এ পড়ি, আর বয়স 15 হয়েছে। এই বয়সে এত পেকে গেছিস? আচ্ছা ধর, সিফাতের সাথে তোর আজ কোনো একটা হয়ে যেত,
পরে কি সিফাত তোকে বিয়ে করত? আর সিফাতকে দেখেও তো মনে হচ্ছে ওর বয়সও তোর মতো। ভাইয়া আমরা দুজনকে ভালোবাসি, আর দুজনই কসম করেছি বিয়ে করলে একে অপরকে করব। বাহ, খুব সুন্দর। এই জন্য তোমার বাবা মা তোমাকে পড়াশোনা করায়। কি এমন একটা বয়স হয়েছে তোমাদের দুজনের যার কারণে আজ এত দূর পর্যন্ত এসেছো? সিফাত, তোমার বাবা মা কষ্ট করে তোমাকে পড়াশোনা এসব করার জন্য করাচ্ছে না? ভাইয়া সত্যি আমি তাকে ভালোবাসি। তুমি এখন একটু চুপ করো। আচ্ছা তৃপ্তি, তোরা মনে হয় একসাথেই একই ক্লাসে পড়িস, তাই না? হ্যাঁ ভাইয়া। বুঝলাম, দুজন দুজনকে খুব ভালোবাসিস এবং তোদের বিয়ে হলো। কিন্তু এটা কি জানিস, সমবয়সী ছেলে মেয়ে বিয়ে করলে ঝামেলা লেগে থাকে। যখন বিয়ে করবি 2-3 বছর চলে যাবে, তখন তোর প্রতি সিফাতের একটু চাহিদা থাকবে না, কারণ ছেলেদের বয়স বোঝা যায় না। আর একটা মেয়ে যখন মা হয় তখন তার মাঝে বয়সের ছাপ চলে আসে। তখন সিফাত করবে কি, অন্য মেয়েদের সাথে মেলামেশা করবে, আর তুই তা সহ্য করতে না পেরে বাধা দিবি, আর সে তোর গায়ে হাত তুলবে। সংসারে অশান্তি লেগে থাকবে। দেখ, বড় ভাইয়ার কি বয়স বোঝা যায়, কিন্তু ভাবির বয়স বোঝা যায়। এমন কিছুই হবে না ভাইয়া। দুনিয়াটাকে খুব কাছ থেকে দেখেছি। প্রেম ভালোবাসা করে যারা বিয়ে করেছে তাদের প্রায় 75% সংসারে আজ অশান্তি। আর আব্বা আর মা তোকে এই দিনটা দেখার জন্য মানুষ করছে। একটাবারও কি আব্বা মা আমার ভাইয়া ভাবির কথা ভাবলি না? তোর বা কি দোষ? এটা তো বয়সের দোষ। এই বয়সে তো এসব ইচ্ছা করবে তোদের দুজনের। এখন সিফাতের প্রতি তোর এত ভালোবাসা, যখন কলেজ ভার্সিটি যাবি তখন সিফাতের চেয়েও আরো অনেকেই অফার করবে। তখন কি তাদের সাথেও হোটেলে যাবি? এখন একটা জায়গায় আছিস তাই সিফাতকে ভালো লাগছে। যখন অন্য জায়গায় যাবি তখন সিফাতের চেয়ে আরো কাউকে ভালো দেখলে তখন তাকে ভালো লাগবে। ভাইয়া এমন কিছুই হবে না। তোমার ধারণা ভুল। যখন তুমিও কলেজ ভার্সিটিতে যাবে, তৃপ্তির চেয়ে ভালো কাউকে পেলে তখন তৃপ্তিকে ছেড়ে দিবে। এখন দুজনের যে কোনো একজন যদি কাউকে ছেড়ে দাও, তখন যে কোনো একজন করবে কি, সুইসাইড অথবা নেশা। এটা তোমাদের বয়সের দোষ। আমি তোমাদেরকে মারতে পারতাম, তোমাদের মেরে ঠিক করা যাবে না, তাই কথাগুলো বললাম। এটা তোমাদের আবেগ। আর তৃপ্তি, আজ যদি সিফাতের সাথে তোর কোনো কিছু হয়ে যেত, তাহলে যার সাথে আব্বা তোকে বিয়ে দিত তাকে কি দিতি? আর সিফাত, তোমাকে দেখে তো মনে হচ্ছে পারলে তৃপ্তিকে নিয়ে পালিয়ে যাবে তুমি। চলে গেলে তোমার বাবা মায়ের কি হবে? একটাবার তোমাদের বিবেক দিয়ে ভেবে দেখো তো, তোমরা যে কাজটা করছো, তা যেটা করতে যাচ্ছিলে, এটা কি ঠিক ছিল? যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো বিয়ের আগে এসব করে না। বাস্তব জীবনে যখন পা দিবে তখন দুজনই পৃথিবী আর পৃথিবীর মানুষকে চিনবে। দেখবে তখন দুজনের ভালোবাসা শেষ। তৃপ্তি কখনো অভাব কি তা কখনো পাই নাই। এখন তুমি যদি তাকে একটু অভাব দাও, তাহলে দেখবে তোমাদের ভালোবাসা সেদিনই শেষ। আমি ভুল করছি ভাইয়া, মাফ করে দাও আমাকে। আমিও ভুল করেছি ভাইয়া, আমাকেও মাফ করে দাও। এরকম ভুল আর জীবনেও করব না। আজ যদি এসব বাজে কাজ করতে, তাহলে তৃপ্তির প্রতি তোমার সব ভালোবাসা শেষ হয়ে যেত সিফাত। আর তোমরা যদি সত্যি একে অপরকে ভালোবেসে থাকো, তাহলে আমি তোমাদের বিয়ে দিব। কিন্তু তার জন্য দুজনকে ভালো করে পড়াশোনা করতে হবে। এরকম বাজে কাজে আসা যাবে না। আর পড়াশোনা শেষ করে চাকরি করতে হবে। আর ততদিন দুজনকে সংযত থাকতে হবে। আমি রাজি। আমিও। তাহলে সিফাত, তুমি এখন যাও। সিফাত সেখান থেকে চলে গেল। আঘাত করলে নিজেদের মানুষকে করুন, কারণ তারা আপনার আপনজন। তারা আপনার ক্ষতি করবে না। আর কখনো কাউকে মেরে শুধরানো যায় না। এদের বোঝান আর চোখে চোখ রাখুন। বোন, তুই আমাদের কলিজার টুকরা। তুই মেয়ে মানুষ, তোকে বুঝতে হবে তোর সম্মান আছে। নিজের সম্মান এভাবে নষ্ট করিস না। এভাবে কিন্তু একটা মেয়ে খারাপ হয়ে যায়। তোর সব চাহিদা যেহেতু আমরা পূরণ করি, তাহলে আমাদেরও তো কথা শোনা উচিত তোর। যে তোকে ভালোবাসবে সে কখনো তোর দেহ চাবে না। তোকে যদি সত্যি ভালোবাসে, তোকে পাবার জন্য সিফাত সব করবে। আর যদি না বাসে, তাহলে কিছুই করবে না। আর একটা ছেলের কিন্তু এভাবে সাহস বেড়ে যায়, আর অনেকগুলো মেয়ের সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে যায়। তোর শরীরের চামড়াও আর সে সময় এরকম থাকবে না। তখন তোর প্রতি তার ভালোবাসাও মরে যাবে। কোনো ভুল কাজ করার আগে সব সময় নিজের পরিবারের কথা ভাববি। দেখবি তখন সে ভুল কাজ করবি না। সুপ্রিয়া, আজ তো প্রায় 5 মাস চলে গেল, জামাই কেন আসছে না? মা, ওর কাজ এখনো শেষ হয়নি। কাজ শেষ হলে ঠিক চলে আসবে। তাহলে ওদের বাসায় কেউ তো তোকে দেখতে আসলো না। মা, ও বাসাতে ভাবির সমস্যা না, তাকে দেখতে হবে না।
দেখবে আমার সময়ও তারা নিজেরা চলে আসবে। তাহলে শামীমকে ফোন দে, আমি কথা বলি। মা, এই তো কথা বলে ফোন রাখলাম। ওদের অফিসে বড় প্রজেক্টের কাজ এটা মা, শামীমের উপর সব নির্ভর করছে, বোঝো না কেন? বুঝলাম, কিন্তু তুই কি এভাবে ঘরের মধ্যে থাকবি নাকি? আমি মাহমুদকে ফোন করেছি, সে আসছে, ওর সাথে কথা বলিস। ঠিক আছে মা। সুপ্রিয়ার মা চলে গেল। সুপ্রিয়া ওর মোবাইল থেকে শামীম আর সুপ্রিয়ার ঘনিষ্ঠ মুহূর্তের পিকগুলো দেখতে লাগলো আর চোখের পানি ফেলতে লাগলো। আর কত মিথ্যে কথা বলবো আমি আমার পরিবারকে? আপনি না আমাকে ভালোবাসতেন, তাহলে আমাকে ছেড়ে কেমন করে থাকছেন? একটা বারও কি আমার কথা মনে পড়ে না? আমার তো কোনো কথাই না শুনে তাড়িয়ে দিলেন। সবার কথা শুনতে পারেন, আমার কথা কেন শুনতে পারলেন না? আমি কি সত্যি খুব খারাপ? বলেন না। দেখেন না, আপনার আর আমার বেবি আমার গর্ভে। এই সময়টাতে যে আপনাকে আমার খুব বেশি প্রয়োজন, আর যে আপনাকে ছাড়া চলে না। কিছুক্ষণ পর মাহমুদ সুপ্রিয়াদের বাসাতে চলে আসলো। এসে সুপ্রিয়াকে খুঁজতে লাগলো। তখন সুপ্রিয়ার মাকে জিজ্ঞেস করলো সুপ্রিয়া কোথায়। তিনি বললেন তার রুমে। মাহমুদ তার রুমে চলে গেল। গিয়ে দেখে সুপ্রিয়া মোবাইলে কি যেন দেখতেছে আর কান্না করতেছে। কি রে বোন, কান্না করছিস কেন? কি হয়েছে তোর? আর এইভাবে মোবাইলে কি দেখছিস তুই? কিছু না, ওর ফটো দেখতেছি ভাই। আসলে ওর কথা মনে পড়তেছে খুব, তাই তো। কবে আসছিস তুই? আর আমাকে কেন জানি এবার বললি না? এই তো কয়েকদিন হলো। চল ছাদে যাব, অনেকদিন তোর ফুলের গাছগুলো দেখি না। সুপ্রিয়াকে জোর করে মাহমুদ ছাদে নিয়ে গেল। ছাদে গিয়ে দেখে ফুলের গাছগুলো প্রায় মরে যাওয়ার মতো হয়ে গেছে। বাসাতে আসছিস আর ছাদে এসে ফুলের গাছগুলো দেখা কি ভুল গেছিস? আর ফুলের গাছ দিয়ে কি হবে? যার প্রয়োজন সে তো নাই। বুঝলাম না তোর কথা। কিছু না। সেখানে সুপ্রিয়া আর মাহমুদ অনেক সময় ধরে থাকে। তারা সেখানে অনেক কথা বলে। সুপ্রিয়া আজ অনেক দিন পর এত সুন্দর সময় কাটালো। নানা রকম কথা বলল। তারা নিজেদের জমে থাকা অনেক কথা। ভাই, তোর বোন তারিনের কি খবর এখন? সে কি এখন ঠিক আছে? না রে বোন, এখনো পলাশকে নিয়ে পড়ে আছে সে, আর পলাশ আমাদেরকে ব্ল্যাকমেইল করছে। আর কিছুদিন যেতে দে, সব ঠিক করে ফেলবো আমি। আর ভাইয়া খুলনা থেকে আসুক, আগে সব সমাধান হয়ে যাবে। আমার বোনটা আর আগের মতো নেই রে সুপ্রিয়া। আর একটু অপেক্ষা কর, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না ভাই। সেদিন সুপ্রিয়া মাহমুদকে অনেক কথা লুকায়, কারণ মাহমুদ কোনো না কোনো কারণে এমনিতেই চিন্তিত আছে, তাই তাকে আর কোনো চাপ দিতে চাচ্ছে না সুপ্রিয়া। দেখতে দেখতে সুপ্রিয়া চলে যাবার আজ প্রায় 1 বছর পার হয়ে গেল। আজও তাকে ভুলতে পারি নাই। তার কথা আগের চেয়ে বেশি মনে পড়ে। আর ইদানিং লক্ষ্য করতেছি মাঝে মাঝে আমার বাসা ফাঁকা থাকে। সবাই যে কোথায় যায় তার কিছুই জানি না। এখন সবাই আমার সাথে ঠিকভাবে কথা বলে না। বিশেষ করে ভাইয়া আমার উপর অনেক ক্ষেপে আছে, জানি না কেন, কি কারণে। তো একদিন অফিস থেকে বাসায় ফিরতেছিলাম, তখন দেখতে পেলাম আমার বাসার সামনে একটা ছেলে মেয়ে কি যেন বলতেছে। তাই একটু সামনে গিয়ে শুনতে থাকলাম। প্লিজ তুমি আমার পিকগুলো ডিলিট করে দাও, পরের সপ্তাহে আমার বিয়ে। এতদিন কি তোমার সাথে এই জন্য প্রেম করেছি সোনা? আমার সত্ত্বে রাজি থাকলে সব পিক ডিলিট করে দিব। আমাকে তুমি তো কখনো ভালোবাসো নাই। বিয়ের কথা বললাম তখন বললে তুমি অন্য কারোর সাথে নতুন সম্পর্কে জড়িয়েছো। তাহলে আজ কেন আমার সাথে এমন করতেছো? তোমার কাছ থেকে শুধু 1 ঘন্টা চাই। এই 1 ঘন্টা দুজনে আলাদাভাবে কাটাবো, তাহলে আর কোনো সমস্যা নাই। আর আমার কথায় রাজি না থাকলে তোমার নগ্ন শৈলের পিক সারা দুনিয়ায় দেখাবো। তোমার দুটি পায়ে পড়ি, এমন কাজ করো না। আমার পরের সপ্তাহে বিয়ে, আর আমি কখনো এসব বাজে কাজ করি নাই কারোর সাথে। তুমি তো আর আমাকে বিয়ে করবে না, তাহলে কেমন করে এসব নোংরা কাজ করব আমি, বলো? এখনো 1 সপ্তাহ অনেক সময়, তার মধ্যে থেকে আমাকে 1 ঘন্টা সময় দাও, তাহলে সব পিক ডিলিট করে দিব। কথা দিচ্ছি এসব কেউ জানবে না। আমি শুধু তোমার সুবাস নিতে চাই সোনা। মরে গেলেও তোমার এসব কুপ্রস্তাবে আমি রাজি হব না। তাহলে সব পিক নেটে ছেড়ে দিই, সারা দুনিয়া তোমাকে দেখুক বেবি। তোমার পায়ে পড়ি, দয়া করে এমন কাজ করো না। কত টাকা চাও? সব দিব, তবু এমন কাজ করো না। টাকার অভাব আমার নাই, আমার শুধু নারীদের দেহ চাই, তাও আবার তোমার মতো কচি দেহ, বুঝলে সোনা? আমি এবার সব বুঝতে পেরে ওদের দুজনের কাছে গেলাম। আমাকে ওখানে আসতে দেখে মেয়েটা বেশি ভয় পেয়ে গেল। হয়তো ভেবেছে ছেলেটার সঙ্গী আমি। কি হয়ে বোন এখানে? তুই কে রে? এখানে আমাদের মাঝে কেন এসেছিস?
আপনার সাথে পরে কথা বলি। বোন বলেন। মেয়েটার ভয় এবার কেটে গেল। সে বলতে থাকলো, ভাইয়া, ওর সাথে আমার 2 বছরের প্রেমের সম্পর্ক। ওকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছি আমি। তাই ওকে অন্ধের মতো বিশ্বাস করে আমার গোসলখানার ভেতরে নগ্ন পিক ওকে দিয়েছি। ও আমাকে বলতো বিয়ে করবে, কিন্তু ও পরে আমাকে বিয়ে করতে অস্বীকার করে। আরও অনেক পরে জানতে পারি ও আসলে অনেক মেয়ের সাথে খারাপ সম্পর্ক। আমার পরিবার থেকে বিয়ে ঠিক করেছে, তাই ওকে ফোন দিয়ে বলি আমাকে বিয়ে করার কথা। ও না করে দেয়। যখন জানতে পারে আমার বিয়ে অন্য কোথাও ঠিক হয়েছে, তখন থেকে ওই পিকগুলো দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। আমার কাছ থেকে আগে 3 লক্ষ টাকা নিয়েছে পিকগুলোর জন্য, আর এখন ভাই পিকগুলো ডিলিট করে দেন। তুই কে রে যে তোর কথায় আমি ওর পিক ডিলিট করে দিব? কোনো কথা না বলেই কয়েকটা বসিয়ে দিলাম ছেলেটাকে। এটা আমার এলাকা, আর আমাকে তুই তোকারি বলিস? একে তো কত বড় অপরাধ করেছিস, আর এখন আমার সাথে বেয়াদবি করিস। দে তোর মোবাইল দে। না, দিব না। ছেলেটার সাথে অনেক জোরাজোরি করার পর মোবাইলটা কেড়ে নিলাম, কিন্তু মোবাইলে পাসওয়ার্ড দেওয়া। ওকে বললাম খুলে দিতে, কিন্তু দিতেছে না। তাই বাধ্য হয়ে আমার এলাকার কিছু ছেলেকে ডাকলাম, আর সাথে সাথে মেয়েটা তার মুখ ঢেকে ফেললো। আমার এলাকার ছেলেগুলোকে বললাম এই মেয়েটার সাথে যে খারাপ ব্যবহার করেছে আর তার খারাপ পিকের মোবাইলে আছে, কিন্তু শালা ডিলিট করতেছে না। আমার বলতে দেরি, সবার মারতে দেরি হলো না। তখন ছেলেটা তার পাসওয়ার্ড আমাকে বলল, আর কোথায় কোথায় পিক রাখছে সব বলল। সেসব জায়গায় গিয়ে দেখি আরো অনেক মেয়ের এসব বাজে পিক, তাই সবগুলো ডিলিট করে দিলাম। তাকে আবারও জিজ্ঞেস করলাম, যদি আর কোনো জায়গায় রাখিস বল শালা। ভয়ের চোটে প্যান্ট নষ্ট করে ফেলেছে, আর বলতেছে কোথাও নাই। মেয়েটা সম্মানের দিক ভেবে ছেলেটাকে পুলিশের হাতে দিলাম না, তাকে ছেড়ে দিলাম। সে দৌড়ে পালালো। তারপর সবাই চলে গেল। আমি মেয়েটাকে তার বাসা অবধি এগিয়ে দিতে লাগলাম। ছেলেগুলোকে দেখে যে তখন মুখে কাপড় দিলেন, আর এখন যে দিলেন না। ওই ছেলেগুলোর মধ্যে একজন আমার হবু স্বামী। তার সাথে আমার প্রতিদিন ফোনে কথা হয়। সে জানে আমি আগে প্রেম করতাম, কিন্তু এখন যদি এসবের মাঝে দেখতো তাহলে বিয়ে তো ভেঙে যেত। আর আমার মা হার্টের রোগী, তাই আর কি। কোন ছেলেটা? আমি তো সবাইকে চিনি। নাম কি? কি বললেন? সবাই কি চেনেন? আরে ওরা সবাই আমার এলাকার, আর সবাই আমার ছোট ভাই। আমাকে বিশ্বাস করতে পারেন, আমি কাউকে কোনো কিছু বলবো না। সম্রাট ওর নাম। চিনেছি, আর বলতে হবে না। সত্যি বলতে সম্রাট অনেক ভালো ছেলে, আপনার ওই লম্পট প্রেমিকের মতো না। ধন্যবাদ ভাইয়া। আজ আপনি না থাকলে কি যে হতো আমার, তা বলতে পারবো না আমি। আরে এখানে ধন্যবাদের কি আছে? আপনার জায়গায় যদি আমার বোন থাকতো, তাহলে মেয়েটাকে ওর বাসার সামনে পৌঁছে দিয়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ছোট বাচ্চার অনেক কাপড়, হয়তোবা ভাইয়ার মেয়ের হবে। কাউকে কোনো কিছু না বলে তৃপ্তিকে ডেকে খাবার খেয়ে নিজের ঘরে চলে গেলাম। আজ সুপ্রিয়ার কথা খুব মনে পড়তেছে। তার ভিডিওগুলো যদি আমার মতো কেউ আজ তার সেগুলো ডিলিট করে দিত, তাহলে সুপ্রিয়া সহ কত সুন্দর না সংসারটা হতো আমার। এসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি ফেলতেছি আমি। পরের দিন অফিস বন্ধ থাকায় দেরি করে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি বাসায় কেউ নাই। রান্নাঘরে গিয়ে দেখি আমার জন্য নাস্তা রাখা, তাই কোনো কিছু মনে না করে নাস্তা নিজে নিয়ে খেলাম। তাছাড়া আমার বাসার সবাই এখন আমার সাথে ভালোভাবে কথা বলে না। নাস্তা সেরে একটু বাইরে গেলাম। রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে আমার স্কুল জীবনের বন্ধু রাজীবের সাথে দেখা। আরে তুই রাজীব না? তুই শামীম, তাই না? কোনো কথা নাই, দুইজন দুইজনকে জড়িয়ে ধরলাম। এতদিন পর আবার এ শহরে তুই? আমি তো এখানেই থাকি, আর এখানে চাকরি নিয়েছি। তা তোর কি খবর বন্ধু? এই তো কোনো রকম। তোর চেহারা এমন মলিন হয়ে গেছে। আগে কত সুন্দর ছিলি, আর এখন এমন হলো কেন? অনেক ঘটনা ঘটে গেছে দোস্ত। চল সামনে বসি। দুজনের সামনে একটা জায়গায় গিয়ে বসে পড়লাম। এবার বল কি হয়েছে। সব বলে দিলাম। ঠিক এই কারণে আজ আমি এই শহরে পুরো পরিবার নিয়ে থাকি। কেন? তোর ভাবি, সে স্কুল জীবনে একজনের সাথে প্রেম করে, তারপর তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়, ওদের আবার ব্রেকআপও হয়। পরে তোর ভাবি কলেজ জীবনে আবার আর একজনের সঙ্গে সম্পর্ক করে। সেই ছেলে গোপনে তোর ভাবির কিছু নগ্ন ফটো তার কাছে রেখে দেয়, আর এই ফটো দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে দিনের পর দিন। হঠাৎ করে তার সাথে আমার বিয়ে হয়। সুন্দর চলছিল আমাদের জীবন। বিয়ের 2 বছর পর আমাদের একটি ফুটফুটে মেয়েও হয়। তারপর হঠাৎ করে সেই ছেলের সাথে আমার বউয়ের দেখা হয়, আর সে তখন আমার বউকে সেই ফটোগুলো দেখিয়ে আবারও ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তখন সে আমাকে তার পূর্বের সব ঘটনা খুলে বলে। তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তারপর তাকে আমি তার বাবার বাসায় রেখে আসি আর বলে ডিভোর্স দিয়ে দিব।
তার 2 দিন পর শুনে আমার বউ নাকি সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিল। এর বেশ কিছুদিন পর সে ছেলেটা আমার বউয়ের সব পিক নেটে ছেড়ে দেয় আর সবাই জানাজানি হয়ে যায়। তারপর কি হলো? এসব হওয়ার পর আমার বউ একবার ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, আরেকবার গলার দড়ি দেওয়ার চেষ্টা করে, শেষে পুরো বোতল বিষ খায়। তখন বুঝতে পারি আমার বউ তার ভুল বুঝতে পেরেছে আর আমাকে কতটা ভালোবাসে। তার ওই সময় আমার পাশে থাকা দরকার, আর যেহেতু আমাদের বেবি আছে সেহেতু বেবির জন্য তার মায়ের দরকার, তাই তাকে আবার আমার সংসারে নিয়ে আসি। এত কিছুর পরও তাকে মেনে নিলি? দেখ ভাই, সে তার বাবা মায়ের সংসারে থাকা অবস্থায় এসব করেছে। কিয়ামতের দিন আমি দোষী হব না, হবে তার বাবা ভাই। আর আমার সংসারে আসার পর তার সমস্ত খারাপ কাজ ত্যাগ করে পুরোদমে আল্লাহর কাজ করা শুরু করেছে। আর কোন মেয়েটা বলতে পারবে যে সে স্কুল কলেজ জীবনে তাদের ভার্জিনিটি হারায় নাই পরপুরুষ দ্বারা? আর আমিও তাকে ভালোবেসেছি বলেই মেনে নিয়েছি। আর আমার কাছে আসার পর তার সমস্ত কিছু তো সে ছেড়ে দিয়েছে। তারপর কি হলো? ওকে আমার বাসায় নিয়ে আসার পর মহল্লার মানুষ নানা রকম কথা বলতে থাকে আমাদের। এসব কথা সহ্য করতে না পেরে সে এবার আমাদের সবাইকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের সুখের জন্য কেউ যেন কোনো কথা বলতে না পারে তাই সে এই সিদ্ধান্ত নেয়। সে যদি আমাদের সবার ভালোর জন্য এত কিছু করতে পারে তাহলে তাকে ভালো রাখার জন্য আমি কেন ত্যাগ স্বীকার করব না? তাই ওকে নিয়ে পরিবার নিয়ে এখন এখানে থাকি। এখন সে পর্দা করে চলে আর সব সময় নামাজ কালাম নিয়ে থাকে আর আল্লাহর কাছে তার করা ভুলের জন্য ক্ষমা চায়। যেখানে আমরা মানুষ বড় বড় পাপ করার পরও আমাদের সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, সেখানে আমরা কেন মানুষ হয়ে মানুষের ভুলের জন্য ক্ষমা করতে পারবো না? তবু বন্ধু সমাজের মানুষের কথা। বন্ধু থাক, আর বলতে হবে না, আমি যাই। তবে শুনে রাখ, একদিন না খেয়ে থাকবি, সেদিন মানুষ তোর খবর নিবে না। যখন তোর টাকা পয়সা থাকবে তখন তোর পেছনে মানুষের অভাব হবে না। আর মানুষের কাজই হলো কার কি দোষ আছে তা নিয়ে সমালোচনা করা। বন্ধু সরি রে। এই সরিটা আমাকে না বলে তোর বউকে বল। এই সময়গুলোতে কাছের মানুষ পাশে না থাকলে তারা অনেক ভুল সিদ্ধান্ত নেয়। আর আল্লাহ তার সাথে তোর জোড়া রেখেছিল, অতএব উপরওয়ালার উপর বিশ্বাস রাখ। আর তুই যেভাবে বললি, ভাবি তোকে নিশ্চয়ই তার চেয়েও বেশি ভালোবাসে। তুই বরং আবার ভাবিকে ফিরিয়ে নিয়ে আয়। এই সমাজের মানুষ তো পতিতাকে বিয়ে করেও সংসার করছে, সে জায়গায় তোর বউ 1000 গুণে ভালো। তোর সংসার তুই করবি, এই সমাজের মানুষ করবে না। যদি বিয়ের পর তোর বউ এসব বাজে কাজ করতো তাহলে আমি তোকে মানা করে দিতাম তাকে না আসার জন্য। আর কেউ ভুল করে তাকে ক্ষমা করে শেষবারের মতো একটা সুযোগ দেওয়া দরকার। আমি আসি রে, মেয়েটার জন্য হরলিক্স নিতে এসেছিলাম। রাজীব চলে গেল, কিন্তু রাজীব যা বলেছে ঠিক বলেছে। সুপ্রিয়া তো আর আমার সাথে বিয়ের পর কোনো খারাপ সম্পর্কে জড়াই নাই। অনেকেই তো বিয়ের জন্য অনেক কথাই গোপন করে, হয়তোবা সুপ্রিয়ার গোপন করেছিল, তবে সে তো আমার পুরো পরিবারকে আপন করে নিয়েছিল। তার মাঝে তো কোনো খারাপ দিক দেখি নাই।